বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক, এফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এটাকে কিভাবে উন্নত করা যায় এবং এর কারণে দেশের অর্থনীতির কী অবস্থা হবে। এ পর্যায়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন চৌকস বুদ্ধিজীবী অফিসার। একজন হলেন মেজর শহীদুজ্জামান। মেজর শহীদুজ্জামান, তোমাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। তার সাথে আরেকজন বুদ্ধিজীবী অফিসার আছেন মেজর দেলোয়ার হোসেন খান, সংক্ষেপে যাকে আমরা ডেল এইচ খান বলে চিনি। সরব এবং সংক্ষুব্ধ বিগত স্বৈরাচারের সময় এবং আন্দোলনরত একজন সংগ্রামী অফিসার। আলহামদুলিল্লাহ। প্রথমে আমি শহীদুজ্জামান কাছে যাব। মেজর শহীদুজ্জামান, আপনি আমাকে বলুন, এই যে ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের ফ্যাসিস্ট রাজত্ব, অর্থাৎ এটা আমি বলি যেটা স্বাধীন ছিলাম না, আমরা পরাধীনতার শৃঙ্খলে শুধু আবদ্ধই ছিলাম না, সেখানে ছিল আরও নির্মমতা, নিষ্ঠুরতা এবং সব কিছু ধ্বংস করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। এরপর এই 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করি অর্থনীতি শূন্যের কোঠায়। এই অর্থনীতি কেন এরকম শূন্যের কোঠায় হলো সংক্ষেপে, এবং এ থেকে উত্তরণের উপায়টা কি আপনি বলুন সংক্ষেপে। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতি মুদ্রার এপিট আর ওপিট। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানেই হচ্ছে জনমনে অশান্তি অথবা শান্তি, ব্যবসায় শান্তি অথবা অশান্তি। আমরা যেটা বলেছেন স্যার যে গত 16-17 বছরে যেভাবে চলেছে, কিছু নির্দিষ্ট সংখ্যা গোষ্ঠী যারা ব্যবসার ক্ষেত্রে সুযোগগুলো পেয়েছিল, স্পেশালি অর্থনীতি এবং ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকে যেসব টাকা পাচার হয়েছে এগুলো তো আমরা সবাই জানি। তো এইটা বলতে গেলে এখন অনেক কিছুর ব্যাপার আছে এখানে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, ব্যবসায়ীরা বলছে তারা ব্যবসা চালাতে পারছে না, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে করবে তারা তার নিশ্চয়তা পাচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আমাদের সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন বাড়লে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে সব কিছু মিলে আনএমপ্লয়মেন্ট বাড়ছে দেশে। আনএমপ্লয়মেন্ট বাড়লে তখন কি হবে? তখন এই যে আনএমপ্লয়মেন্ট ইয়ুথ যারা আছে তারা কিন্তু রুজির জন্য, রোজগারের জন্য অন্য কোনো পন্থা ভাববে, এবং যেটা আজকাল হচ্ছে। অ্যাকচুয়ালি একটা তো কারণ আছে যেটা আমরা আলোচনা করব আরও, যে কেন হচ্ছে এই বর্তমানে আইন শৃঙ্খলা অবনতি। বাট আরেক দিকে একটা বড় কারণ হচ্ছে যে আনএমপ্লয়মেন্টটা ট্রিগার করছে আমাদেরকে নতুন কিছু করতে যেটা লিগালাইজড না। হ্যাঁ, অনেক সময় চুরি, ছিনতাই, রাহাজানি এগুলোও হচ্ছে স্যার। তো সব কিছু মিলে আমার মনে হয় এটা একটা করুণ দশা, এবং যেটা থেকে আমরা প্রথমতই, যেটা আপনি বলেন উত্তরণের উপায় যদি আমরা প্রথম বলি স্যার, এটাকে সবার আগে আমার মনে হয় এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দেওয়া উচিত ছিল যে নো ডিমান্ড বাই এনি পার্টি আনটিল নেক্সট 1 ইয়ার অথবা 1.5 বছর পর্যন্ত। নো ডিমান্ড। এই ডিমান্ড প্লেস করে মানুষ রাস্তা ব্লক করছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে পুলিশ, যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মেইন আমাদের সংস্থা, পুলিশকে আমরা এখনও অ্যাক্টিভেট করতে পারিনি। এখানেও স্যার আমরা যেটা দেখেছি এবং আমরা যেটা চাই মনে প্রাণে, যে এই পুলিশ এবং সরকারি আমলার মধ্যে এখনও যে বিগত ফ্যাসিস্ট সরকারের যেসব সিনিয়র অফিসার্স এবং যে মাইন্ডেড লোকজন আছে তারা কিন্তু সক্রিয়। তো প্রথমেই যেটা উচিত ছিল যে বেছে বেছে, এটা যদি 50%ও পুলিশ হয় অথবা 60%, 70%, দে শুড হ্যাভ বিন স্যাকড প্রথম দিকেই করে। আমরা কিন্তু এটা এখনও সুযোগ আছে, আমি বলবো যে পুলিশ গো ফর ইমিডিয়েট রিক্রুটমেন্ট। আমরা কিন্তু কনস্টেবল 3 মাসের ট্রেনিং দিয়ে অনবোর্ড করতে পারি, এটা করতে পারি। আর বেছে বেছে রিটায়ার্ড অফিসার্স এবং যারা আছে এই ভ্যাকুয়ামগুলো আমরা পূরণ করতে পারবো। কাজে আইন শৃঙ্খলা এইভাবে যদি একটা কঠোর পদক্ষেপ নেওয়া যায়,
এটা করতে হবে স্যার। মেজর শহীদুজ্জামান, আপনার শুরুতে আপনি বলেছেন যে আনএমপ্লয়মেন্টের জন্য মানুষ আনরুলি হচ্ছে, আনরুলি হওয়ার কারণে তারা সমাজে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করছে, নানা ধরনের চুরি ডাকাতি, ছিনতাই, আরও ইত্যাদি ইত্যাদি যা যা করছে। মেজর দেলোয়ার দেলএইচ খান, আপনি তো বক্তা হিসেবে খুব ভালো কথা বলেন, লেখক হিসাবে ভালো লিখেন এবং সমাজ চিন্তা নিয়ে আপনার ভালো চিন্তা চেতনা আছে। আপনি কি তাই মনে করেন শুধু আনএমপ্লয়মেন্টের কারণে এটা হচ্ছে, নাকি এই বিগত ফেসিস্টের রেখে যাওয়া র্যামন্যান্ট যেগুলো আছে তারাও এখানে ইন্ধন যোগাচ্ছে? এই প্রসঙ্গে আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি একটু ব্যাকগ্রাউন্ড সহ যদি না বলি তাহলে প্রিসাইজলি ওই জায়গাটা পৌঁছানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে যে পুলিশ বাহিনীতে লোক বলে সংকট। তাদের একটা বড় অংশ যারা ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে অ্যালাইন ছিল তারা সবাই পালায় গেছে এবং চেইন অফ কমান্ডে আসলে গ্যাপ, সবাই পালিয়ে গেছে। অলমোস্ট 40% তো মিসিং ছিল ইনিশিয়ালি। সো বাকি যারা ছিল তাদের দিয়ে কার্যকরভাবে পুলিশিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব ছিল না। এই পুরো লোডটা পড়েছে হচ্ছে সেনাবাহিনীর ওপরে। সেনাবাহিনী আবার যেই জনবল নিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করে আবার ধরেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিল, এই দুইটা টিউনিং ওই মুহূর্তে পাওয়া যাচ্ছিল না। কারণ অনেকেই এটাকে এর আগের অপারেশন ক্লিন হার্ট অথবা অন্যান্য অপারেশনের সাথে তুলনা করার চেষ্টা করে, যেটা ভুল হবে এই কারণে যে তখন কিন্তু পুলিশ ফুল সাইজ ফোর্স ইনট্যাক্ট ছিল, তাদের চেইন অফ কমান্ড ইনট্যাক্ট ছিল, সো দে কুড অগমেন্ট দ্য মিলিটারি ফোর্সেস দেয়ার। এখন এটার একটা বড় সমস্যা যে জনবলের অভাব, ঘাটতি যেটা আছে সেটার একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা আমরা দেখতে পাই যে যেগুলো মীমাংসিত মামলা ছিল সেগুলোর কি শাস্তি হয়েছে? প্রদীপের কি ফাঁসি হয়েছে? আমাদেরকে মনে হয় পাশের দেশের কোনো কোর্টে পাঠাইতে হবে তাকে এখন ফাঁসি দেওয়ার জন্য। বাংলাদেশের কোর্ট পারছে না তাকে ফাঁসি দিতে। তো এই রকম যখন জনগণ যারা আছে তারা যখন দেখে যে আইনের প্রয়োগ হচ্ছে না, শাস্তি হচ্ছে না, তখন তাদের কিন্তু আস্থা উঠে যায়। বাট বিপজ্জনক যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যারা ক্রিমিনালস, যাদের কাছে কোটি কোটি টাকা রয়ে গেছে গত সরকারের আমলের, তারা কিন্তু এখন বলগাহীন হয়ে উঠেছে। তারা দেখছে যে তাদের কোনো শাস্তি হবে না, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করেছে তারা। আর তৃতীয় যে সমস্যা আছে এই ওভারঅল পরিস্থিতির অবনতির জন্য, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মিস্টেক। বিপ্লব পরবর্তী একটা সরকারে বিপ্লবী একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অত্যন্ত প্রয়োজন ছিল। আমাদের ওই র্যাঙ্ক হেভিনেস না দেখে একটু ইয়াঙ্গার আর যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো Right. আমরা আবার নতুন করে পরিবর্তন করলেও আমাদের তেমন ভালো ফল পাবো পরিবর্তন না। দরকার নেই। উনি তো এখন খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছেন অপারেশন ডেভিল হান্টের পরে। রাত দিন তিনি পরিশ্রম করছেন, রাতের বেলা তারা বের হচ্ছেন। ইভেন এক্স আইজি খোদাবখকে দেখলাম আইজিকে নিয়ে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন। তার মানে তারা সিনসিয়ারলি দে আর ওয়ার্কিং। বাট স্ট্র্যাটেজিক্যালি স্যার একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে মিস্টেক হচ্ছে। সেটা হচ্ছে যে আপনি রাতারাতি পুলিশ রিক্রুট করে কিন্তু তাকে দিয়ে কালকে থেকে শুরু করতে পারবেন না। আমরা তাহলে রিকলে কেন গেলাম না শুরু থেকেই? সুযোগ তো ছিল। আমরা তো যারা রিটায়ার্ড এলিমেন্ট যারা ছিল, যারা ডে ওয়ান থেকে ডেলিভারি দিতে পারতো, তাদের স্কিল সেটা আমরা পশ্চাতে কথা শুনবো না, আমরা চলিবে পশ্চাতে ফেলি পচা অতীত। সেই পচা অতীতকে নিয়ে ঘাটাঘাটি করলে দেশের জন্য উপকার হয় না, বরঞ্চ ক্ষতিকর হয়। এ প্রসঙ্গে আমি মেজর শহীদুজ্জামান, স্যার, আপনি তো অর্থনীতিবিদ এবং অর্থনীতির নানা ধরনের মৌলিক বিষয় আপনার নখদর্পণে। আপনি এই যে ব্যবসা বাণিজ্যের যে কথাটা বললেন, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, বিভিন্ন করছে না, আপনি কি মনে করেন না ফেসিবাদ যে রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র 11 বিলিয়ন, এখন রিজার্ভের পরিমাণ কি? এখন এটা একটু ইনক্রিজিং। এখন আমরা 20 বিলিয়নের কাছাকাছি, অ্যাকচুয়ালি 11 না 15-র মতো ছিল। সেটা মাসখানেক আগে তো 26 বিলিয়নে এসেছিল। না না, রং, ওটা আইএমএফ এর হিসাব। এটা এখন 19 থেকে 20 বিলিয়ন ডলার। তো তাহলে তো উন্নত হচ্ছে। হ্যাঁ, উন্নতি হচ্ছে গ্র্যাজুয়ালি। বাট এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা এখনো আসলে এই গভর্নমেন্ট
আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এসব আন্দোলন দমানো এবং তাদের ডিমান্ডকে অ্যাকসেপ্ট করব কি করব না এগুলোতে কান দিতে গিয়ে, মনোযোগ দিতে গিয়ে ব্যবসার পরিবেশ যেটা সৃষ্টি, ইকোনমিক যে ডেভেলপমেন্ট, জি। এদিকে একদমই মনোযোগ দিতে পারছে না। এইটার জন্য আমি যে কি বলে রিজার্ভের কথা বললেন, এটা তো আগে আমি থেকে রিজার্ভ থেকে চলে আসছি। না, ঠিক রিজার্ভ আছে। আমরা ইচ্ছা করলে আমি- উন্নতি করেন। আপনি না, বলুন। আমি আপনার- বলছি। না, আপনার প্রশ্নের আরেকটা দিক আমি উন্মোচন করতে চাই। আপনি ব্যবসায়ীদের কথা বলেছেন। যে ব্যবসায়ীরা ফ্যাসিস্টের আমলে ব্যবসায়ী ছিল, তারাই তো এখনো আছে। যারা পদদলি নেয়ার ব্যবসায়ী ছিল, ব্যাংক লুট করার ব্যবসায়ী ছিল, দেশের দিকে দেশের দিকে তো তাদের মনোযোগ ছিল না। এখন তো তারাই আছে। সুতরাং আমাদের বুঝতে হবে, এটা সাধারণভাবে বলা যায় যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তাই না? সেই কাঁটাটা আমাদের ছিল না, কাঁটাটা তোলার কাঁটা আমাদের ছিল না। আবার আরেকটি জিনিসও বলি, ময়লা দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না। ময়লাকে পরিষ্কার করতে হলে আরও শক্তিশালী ভালো কেমিক্যাল প্রয়োগ করতে হয়, তাই না? আমাদের এই দেশ অসংখ্য প্রাণের বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাদের রক্তের গন্ধ এখন বাতাসে বেরিয়ে শোনা যায়। অসংখ্য ইয়াং, গরিব, মধ্যবিত্ত মানুষ পঙ্গু হয়ে গেছে, লোহার রড দিয়ে হাঁটছে, কান নাই, মাথা নাই, চোখ নাই, পাইপ দিয়ে খাওয়াচ্ছে। এটা কিন্তু আমি বলবো শুধু ছাত্র জনতা না, এটা আল্লাহর একটা রহমত ছিল এই দেশে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্ধার করেছেন। যদি এই সময়ের সুযোগ আমরা না নিতে পারি, মুক্তির সময়ে, আপনি কি মনে করেন আবার হাসিনার মতো ফেসিস্টরা ফিরে আসবে না? কি বলেন আপনি, শহীদুজ্জামান? অবশ্যই আমরা সবাই এটা ফিল করি যে এই সুযোগটা আমাদের নিতেই হবে, এবং এটা যদি না নেই তাহলে দ্বিতীয়বার এই যুদ্ধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এবং তার জন্য যে কোনো মূল্যে এখন পলিটিক্যাল পার্টিসগুলো যে ডিমান্ড প্লেস করছে তাড়াতাড়ি নির্বাচন দেন, আমি পার্সোনালি মনে করি নির্বাচন এই মুহূর্তে দিলে কিছুই হবে না, কোনো সংস্কারই হয়নি কাজে, এবং সংস্কার করতে গিয়ে যতটা রুড হতে হয় উই হ্যাভ টু বি। এবং এইটা শুধু ইলেকশন বলে কথা না, অ্যাকচুয়ালি সংস্কার যতগুলো কমিশন হয়েছে, ইলেকশন বলি, কনস্টিটিউশন বলি, বিচার বলি, ব্যবসার দিকে বলি, সব ইন্টার রিলেটেড। আমি এখন পর্যন্ত এটাও দেখিনি যে কমিশনসগুলি একে অপরের সাথে বসেছে। দ্যাট হ্যাজ বি, আমার কাছে এটা একটা বড় লু ফলস, যে একে অপরের সাথে বসাটা দরকার ছিল যেহেতু ইন্টার রিলেটেড। এবং এই সংস্কার অবশ্যই হতে হবে, একটা ঐক্য কমিশন করা হয়েছে যেটা ঠিক আছে। এবং আমার মনে হয় এই জিনিসটা ফান্ডামেন্টালি আমরা সবাই, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিফ, সবাই এটা বুঝি যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ভেরি গুড শহীদুজ্জামান। তার মানে আল্লাহ সবসময় সুযোগ দেন না। নো, যখন বীজ বপন করার সময়, সেই সময় যদি বীজ বপন করা না যায়, তাহলে অসময়ে বীজ বপন করলে সেটা থেকে ভালো ফসলও পাওয়া যায় না। মেজর ডেলাইস খান, এই যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এই রকম বিশৃঙ্খল পরিস্থিতিতে যদি নির্বাচন দেওয়া হয়, আপনি কি মনে করেন পলিটিক্যাল পার্টিগুলোতে কি তারা প্রস্তুত 300 জন ভালো যোগ্য নেতাকে নিয়ে আসার জন্য, পদপ্রার্থী করানোর জন্য? হোয়াট ইজ ইউর থট অন দ্যাট? ধন্যবাদ। এটা এখন আমাদের যে জেনারেশন আছে, যেমন আমি গত 3টা নির্বাচনে ভোট দিতে পারি নাই। একটা নির্বাচন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যে কি পরিমাণ মানে অপকর্ম হয়েছে। তা আমার ভিতরে এখন ভোট দেওয়ার জন্য একটা অস্থিরতা কাজ করছে। বাট একই সাথে আমি যখন এই যে ইয়াং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা আমাদের আছেন, ছোট ভাই বোনরা, তাদের যে আকাঙ্ক্ষাটা সেটাও আমি বোঝার চেষ্টা করি। এটা অনস্বীকার্য যে আপনি 300 জন যদি উপযুক্ত লোক আগে নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার ভালো মন্ত্রী আসবে কোত্থেকে? তো মন্ত্রী হিসেবে আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা আছে, জেন জি যাদেরকে আমরা বলছি, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে তাদের একজন নেতা হবে যে হবে সৎ, স্বচ্ছ, দেশপ্রেমিক। বেলজিয়ামের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের মন্ত্রী হওয়া যাবে না, এটা ওরা চায় না। এটা আমাদেরকে এই পালসটা বুঝতে হবে। 2 নম্বরে তারা কি চাচ্ছে? তাদের যে নেতা হবে সেই নেতার অ্যাটলিস্ট এতটুকু আক্কেল থাকতে হবে যে কিভাবে ইন্টারন্যাশনাল যে জিও পলিটিক্স আছে সেখান থেকে তার লোকাল যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্স আছে এটা কীভাবে কানেক্ট করা যায়, এটা তার জানা থাকতে হবে। তৃতীয়ত তারা কি চায়? তারা চায় যে তাদের যে ভবিষ্যৎ নেতা আছে সেই নেতার ভিতরে সেই উপলব্ধি থাকতে হবে যে লিসেনিং পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন পাওয়ার, এই দুটো জিনিস তারা চায়। চতুর্থত তারা যেটা চায় সেটা হচ্ছে
যে এমপি হওয়া মাত্র এমপি কোটায় জীবনের প্রথম গাড়ি কিনবে, তাড়াতাড়ি গাড়ি কিনে সে গাড়িতে করে ঘোরাফেরা করবে, এরকম হতদরিদ্র এবং বর্বরচিত নেতা তারা আর চায় না। তারা চায় সেই নেতা যার এতটুকু শিক্ষা এবং এতটুকু সলভেন্সি আছে যে তাকে হাত পেতে ভিক্ষা করতে হয় না, হতদরিদ্র চাঁদাবাজি আপনি করতে। হতদরিদ্র কিভাবে বলেন? হাসিনা শেখ, ফেসিস্ট হাসিনা তো নেওয়ার উপরেই ছিল। সে বাড়ি গাড়ি সব তাদের তাদের 14 গোষ্ঠীকে পূর্বাচলে এক একজনের 10টা 15টা করে প্লট দিয়েছে, এই খবরও তো আমরা জানি। ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। আপনি যদি বলেন এরা গরিব ছিল, এরা কি গরিব ছিল? শুরুতে ছিল স্যার, 1975 সালে যখন না, শেখ মুজিব তারপরে? মারা যায়, হ্যাঁ। তারপর থেকে উনি ট্রেনিংটা পেয়ে আসছে যে কিভাবে লুটপাট করা যায়, বছরে $16 বিলিয়ন কিভাবে পাচার করা যায়, এটা শিখছেন। আমাদের ইয়াং জেনারেশন এটা আর চায় না। তারা চায় যে আমাদের রুটেড নেতৃত্ব হতে হবে, শিক্ষিত হতে হবে, কমিউনিকেটর হতে হবে। ফাইনালি খুবই ইম্পর্টেন্ট যেটা, তারা চায় যে তাদের যে ভবিষ্যৎ নেতা আছে তাদের ভিতরে মিনিমাম প্ল্যানিং ক্যাপাসিটি এবং ডেডলাইনের ভিতরে প্ল্যান এক্সিকিউট করার ক্ষমতা এটা চায়। কত পার্সেন্ট লোক এরকম আছে চিন্তা ভাবনা করার মতো? শহীদুজ্জামান। আমি আমি এই পয়েন্টের আগে জাস্ট ছোট্ট একটা পয়েন্ট বলতে চাই স্যার, সেটা হচ্ছে যে দেলোয়ার যেটা বলল, অ্যাকচুয়ালি এই যে 300 লোক নির্বাচন করা, এটা আমরা এখন কি দেখছি? আমরা তো স্টেটে সংস্কারগুলো দেখছি, আমরা কি পার্টিগুলোর মধ্যে সংস্কার দেখছি? হ্যাঁ, রাইট। আমি সেটাই জানতে আমি চাচ্ছি। বারবার এটা বলেছি, আমি কিন্তু প্রত্যেকটা কমিশনে অলমোস্ট প্রথম যে 6টা কমিশন সবগুলোতেই আমি ইনপুটস দিয়েছি। একটা প্রধান এজেন্ডা এবং প্রথম এজেন্ডা হওয়া উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজেদের সংস্কার দরকার, এবং তারা তো সেটা এটা করতে তারা প্রস্তুত নয়। তারা 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 কি ইনিশিয়েটিভ নিয়েছে সেটা জনসমক্ষে আনুক, কি চেঞ্জ করেছে। এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি থেকে আমরা শুনিনি। এই 300 লোক কাকে নমিনেশন দেবে কাকে দিবে না, পলিটিক্যাল পার্টিজ হ্যাভ টু সে দিস। তাহলে না আমরা বুঝতে পারবো যে কাকে ভোট দিব এবং কোন পার্টি সত্যি বুঝে মানুষের কথা। এইটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে যে এখন সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট না, আমি কিন্তু আরেকটা প্রশ্নে আমি ছিলাম, আমি সেটা ছিল আমাদের যারা ভোটার বাংলাদেশে অ্যাজ অন টুডে মেবি 12 লাখ ভোটার হবে, 11 কোটি থেকে 12 কোটি ভোটার 12 হবে, কোটি, 12 নতুন কোটি এটা এখনো plus। প্রকাশ হয় নাই। হ্যাঁ। তো ধরেন এই 12 কোটি ভোটার, এই 12 কোটির কত পার্সেন্টেজ আপনি মনে করেন যে তারা বুঝে যে কাকে ভোট দেওয়া উচিত, যেটা ডেল বললেন যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে? আমরা তো শুনেছি ছোটবেলা থেকে এই দলের যদি কলা গাছও দাঁড় করে দেওয়া হয় তাহলে সে পাশ করে যাবে। কলা গাছ, ধান গাছ, বন্যা গাছ, যাই বলি না কেন, যে এগুলাতে যদি আমরা এই কথা চিন্তা করি তাহলে কত পার্সেন্ট মানুষ আপনার মনে করেন যে এই সেন্স আছে তাদের? সেন্স অফ আমি প্রপোর্শন। স্পেসিফিক পার্সেন্টেজে যাব না স্যার, বাট যেটা হচ্ছে যে এখন মানুষ আরো অ্যাওয়্যার হচ্ছে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে অ্যাওয়্যার হয়ে লাভটা কি হচ্ছে। ইলেকশনের আগের রাতে আমরা এতদিন পর্যন্ত এই সাবকন্টিনেন্টে আমরা টাকা পেলে খুশি, আমরা তাকে ভোট দিচ্ছি। আর 3 নাম্বার হচ্ছে মার্কা, যেটা আপনি বললেন আপনার কথায়। তো এই 3টা জিনিস ইনফ্লুয়েন্স করছে। হাউএভার আমি যেটা বলবো যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে বেড়েছে অনেক, অবশ্যই বেড়েছে, না হলে জুলাই বিপ্লব হতো না, না হলে আমরা এখন যেভাবে কথা বলছি বলতে পারতাম না। এখন গ্রামের লোকও বলছে নতুন ব্যবস্থা দরকার, নতুন কিছু একটা দরকার যেটা বাংলাদেশ উন্নতি করবে। এটা সময় লাগবে, এটা একটু সময় লাগবে। হ্যাঁ, এবার আমরা যদি awareness সময় লাগবে বলেন, আমরা যা পলিটিক্যাল মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ জুড়ে চষে খাচ্ছে, আমি দেখছি সেই তারাই যারা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা, এবং সেটা কোনো মিথ্যা মামলা নয়। 111-এর পরে যাদেরকে বিভিন্ন মামলায়, বিশেষ করে টপ রাজনীতিবিদদের বিরুদ্ধে হয়তো কিছু মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু নিচের লেভেলে যাদেরকে মামলা দেওয়া হয়েছিল তারা তো কনভিক্টেড আসামি। তারাই দেখে আস্ফালন রাজনীতির মাঠে। ডেলেইস খান, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? তারা কি নতুন দেশ উপহার দিতে পারবে? তাদের দ্বারা হবে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা ন্যাশনাল কন্ট্রাডিকশন এই মুহূর্তে চলছে। যারা গত 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিক অর্থোডক্স পদ্ধতিতে নামাইতে অসমর্থ ছিল, সেই জায়গায় স্টুডেন্টরা যাদেরকে আপনি প্রায় আবাবিল পাখির এটা তো কথা আপনিও বলেন, ছিলেন, আমিও ছিলাম। হ্যাঁ, এই আবাবিল পাখিরা তাদেরকে নামায় দিয়েছে, কিন্তু আবাবিল পাখির কাজ কিন্তু উটের কাজ করে দেওয়া না, সিংহের কাজ করে দেওয়া না। সুতরাং ব্যাটনটা হ্যান্ডওভার করতে হবে। কার কাছে হ্যান্ডওভার করবে? করার তো লোক নেই ওই জায়গায়। এখন গত 15 বছরে যারা ব্যর্থ হয়েছে এই দিক নির্দেশনা দেখাতে, তাহলে এই যে ইয়াং জেনারেশন এবং বাংলাদেশের যে নতুন নাগরিক এবং ভোটার যারা আছে, তাদের প্রত্যাশা হচ্ছে যদি ওনারা রেডি না হন তাহলে সময় নিক, সময় নিয়ে বাছাই করুক, বাছাই করে যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে সামনে আনুক, তারাই জনগণকে বোঝাক যে নতুন নেতৃত্বের সংজ্ঞা কি হবে। 2 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ গত 15 বছরে কোনো ভালো নির্বাচন করতে পারে নাই। নির্বাচন কমিশন কি এই মুহূর্তে রেডি?
একটা কান্ট্রি ওয়াইড নির্বাচন করার জন্য আমাদেরকে ফেজ ওয়াইজ নির্বাচনে যেতে হবে। প্রথমে 5টা জেলা ধরেন, হোল রিসোর্সকে 5টা জেলাতে ফোকাস করি আমরা, এবং এই 5টা জেলায় উপযুক্ত নির্বাচন আগে করব আমরা, যেইটা দৃষ্টান্তমূলক হবে। Right. এই 5টা দৃষ্টান্তমূলক হলে আমরা কি শিখেছি স্যার, যখন আপনার রিসোর্স কম থাকে তখন আপনাকে কি করতে হবে, রিসোর্স আসলে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে হবে, সো দ্যাট রেজাল্ট আসে। তাহলে 5টা দিয়ে শুরু করলাম, 5টা ভালো হইলো, রেজাল্ট স্টপ, আবার আমি ডাইভার্ট করলাম ইয়েতে। বাই দিস টাইম কি হয়ে গেল স্যার, এই 5টাতে যখন কাজ করলো তখন নির্বাচন কমিশন, পুলিশ, আর্মি, বিজিবি তারা তাদের ভুলগুলো শিখে ফেললো। পরের 5টা আরো ফাস্টার হবে, স্মুথার হবে। সো আমাদেরকে এই স্ট্র্যাটেজিটাতে জি। আসতে হবে, এবং একই সাথে আমাদেরকে যেটা কনভিন্স হইতে হবে সেটা হচ্ছে তাড়াহুড়া করে আমরা আবার একটা যেনতেন নির্বাচনের দিকে যেন না এগিয়ে যাই। নির্বাচন অবশ্যই দরকার, আমরা দিন শেষে পলিটিক্যাল নেতৃত্ব চাই। আমরা চাই এতদিন যারা পলিটিক্স বিমুখ হয়ে গিয়েছে, প্লেটো কি কথা বলে গিয়েছিলেন স্যার, প্লেটো বলেছিলেন যে ভদ্রলোক যখন পলিটিক্স করা বন্ধ করে দেয় তখন দুষ্ট লোক পলিটিক্সে আসে, আর এই দুষ্ট লোকরা এসে ভদ্রলোকদেরকে তখন শাসন করা শুরু করে। আমাদের ভদ্রলোকদেরকে রিকোয়েস্ট করে আনতে হবে, এবং আমি এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই জন্য ধন্যবাদ দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। তারা ডক্টর ইউনূসকে যেরকম, উনি কিন্তু নিমরাজি ছিলেন, নারাজ ছিলেন, কিন্তু তাকে রিকোয়েস্ট করে এনেছেন, তার ফলাফল আমরা দেখতে পারতেছি। গত 6 মাসে স্যার কোনো দুর্নীতির অভিযোগ নাই, কারণ ডক্টর ইউনূস সুইস ব্যাংকে টাকা জমায় না। সুতরাং তার উপদেষ্টা পরিষদের অদক্ষতা থাকতে পারে, অনভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নাই। একই রকমভাবে আমার ধারণা যে এই ইয়াং যারা আছে তারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস যারা আছে তাদের কাছে যাবে, রিকোয়েস্ট করবে, আপনাকে বলবে যে আপনি আসেন, আপনি যদি আসেন, আপনার মতো যদি আরো 100 জন আসে, 300 জন যদি আমরা খুঁজে বের করতে পারি, এই বাংলাদেশ 5 বছরের ভিতরে পরিবর্তিত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি শেষ প্রশ্ন শহীদুজ্জামানের কাছে। এটা একটা সামরিক বিষয়। কিছু কিছু লোক, কিছু কিছু মিডিয়া এবং নানা ধরনের কুৎসা রটনা করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে, সামরিক নেতৃত্বের বিরুদ্ধে, না জেনে না বুঝে জাস্ট একটা আইডিয়া করে বলে, কারো কাছ থেকে শুনে বলে। এটা কি আপনি একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কতটুকু এটা এফেক্ট করবে, এ ব্যাপারে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। প্রচণ্ড এফেক্ট ফেলে আননেসেসারি। আমি নর্মালি রিউমারকে কখনোই আনলেস ভ্যালিডেটেড, এটা ইট শুড নট বি অ্যাকসেপ্টেড। আমাদের মানুষ, আমাদের আসলে সবাইকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই জাতিকেও বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানে যত যাই হোক, যেটা হয়েছে সামরিক বাহিনীর মাধ্যমে, ইট ওয়াজ ওয়ান্টেড বাই আস, ইট ওয়াজ ওয়ান্টেড বাই পিপল, এবং এটা কিন্তু সিচুয়েশনাল ম্যানেজমেন্ট ছিল বাই আওয়ার চিফ। এখানে ভুলভ্রান্তি হতেই পারে, কি করলে বেটার হতে পারতো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ওই সময় ইফ আই ওয়ার ইন দ্যাট প্লেস, তাহলে আমারও ভুল হতো। কাজেই আমি মনে করি সামরিক বাহিনী এই জাতির জন্য যা করেছে, বাই নট ফায়ারিং অ্যাট দি পিপল, এটা একটা বিশাল ব্যাপার, এটা অচিন্তনীয় ব্যাপার। বিশাল বললে ছোট হবে স্যার। এবং এটার দ্বারা আমরা সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার, এবং আমরা সবাইকে বলবো যে ধৈর্য ধরার, সামরিক বাহিনীর উপর আস্থা রাখতে, Very good. এটাকে কখনো diminish করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডেল এইচ খানকে কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি গতকাল রাওয়াতে আমাদের সেনাবাহিনী প্রধান তার দীর্ঘ একটি বক্তব্য রাখেন, সেখানে সবাইকে ঐক্যের কথা বলেছেন, নানাভাবে তিনি বুঝাতে চেষ্টা করেছেন যে ঐক্য ছাড়া আমরা যদি নিজেরা মারামারি করি তাহলে এই দেশ আবার পরাধীন হওয়ার সম্ভাবনা আছে, সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে তার আহ্বান, এই তার আহ্বানে আপনার দৃষ্টিতে কতটুকু জাতি গ্রহণ করবে এই আহ্বানটা, এবং এই আহ্বানটা না গ্রহণ করলে আসলে কি আমরা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ স্যার। কিছু জিনিস অপরিবর্তনীয়, যেমন আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার অফিসের বস, রাইট। এটা আপনার পছন্দ মতো হবে না, যেটা হবে সেটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করা শিখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা পৃথিবীর যে কোনো দেশের প্রেক্ষাপটে সামরিক বাহিনী একটা বাস্তবতা। আপনি বাগানে আগাছা হয়েছে বলে পুরো বাগান ফেলে দিতে পারেন না, আপনি আগাছা পরিষ্কার করবেন, বাগান সুন্দর রাখতে হবে। একই রকমভাবে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের মতো ভৌগোলিক বাস্তবতায় ইউ ক্যানট ইমাজিন এনিথিং। বাংলাদেশ ইজ দ্যাট কান্ট্রি যে এই দেশের সেনাবাহিনী নিজের দেশ স্বাধীন করেছে তার প্রথম যুদ্ধে। সুতরাং এই দেশের সেনাবাহিনীকে অপপ্রচারের মাধ্যমে এটাকে ছোট করা, ডিমাইন করা, এটার পেছনে অবশ্যই কোনো একটা ষড়যন্ত্র আছে। যাদের দোষ আছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, সব বাহিনীরই করতে হবে। সুতরাং এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউনিটি। এই মুহূর্তে ইউনিটি ছাড়া কি আমরা টিকতে পারবো? আমাদের পক্ষে সম্ভব না। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ভারত তাদের কৌশলগতভাবে
এই মিডিয়া অপপ্রচারের মাধ্যমে আমাদেরকে আক্রান্ত করেছে প্রথমে। দ্বিতীয়ত কি করেছে, তারা আমাদের সীমান্ত উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তৃতীয়ত কি করেছে, তারা তাদের সামরিক বাহিনীর প্রধান, যার পলিটিক্যাল বক্তব্য দেওয়ার কথা না, তিনি একাধিকবার পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া উনি কথা বলবেন না। তো বাংলাদেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যেটা বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করেছি, সেই গভর্নমেন্ট কি তার দৃষ্টিতে অবৈধ? সুতরাং আমাদের সেনাপ্রধান যে ইউনিটির কল দিয়েছেন এবং উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন তা তো অমূলক নয়। কিছু কিছু মহল তার ফুল স্টপকে নিয়ে বসে গেছে, কিন্তু ফুল স্টপের পরে কিন্তু উনি একটা লাইন বলেছেন যে যদি কোনো বৈদেশিক শক্তি এটাতে ইনভলভ থাকে এবং রাজনৈতিক নেতাদের যদি কোনো ইনভলভমেন্ট থাকে, তাহলে সেইটা কমিশন চিহ্নিত করবে এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখন আসলে আমরা আংশিক একটা খণ্ডিত চিত্রটাকে নিয়ে ফুলায়া ফাপায়া একটা ভিন্ন চিত্র দেওয়ার চেষ্টা করি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মিলিটারিকে একটা সফট টার্গেট হিসেবে ট্রিট করছে কিছু ইউটিউবার এবং কিছু স্পেসিফিক মানে সোশ্যাল মিডিয়ার লোকজন। আমি তাদের কাছে আর্জি জানাবো যে প্লিজ, যে ইউনিটির কল দেওয়া হয়েছে এটাকে ভুল কোনো কল না, যেই একতার ডাক দেওয়া হয়েছে এটা রং কোনো কল ছিল না। এটা এই সময়ের অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি জিনিস। একতাই বল জন্মগতভাবে শুনে আসছি, নামাজের সময় আমরা কাতারে দাঁড়াই, একতাবদ্ধভাবে দাঁড়াই। সুতরাং একত্রিত থাকতে হবে। ওনার সাথে আমার মতের বিরোধ থাকতে পারে, কিন্তু মতের বিরোধ মানে ওনার উপর আমি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বো, এটা সঠিক হবে না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দুই আলোচকের কাছ থেকে শুনলেন আমাদের এই দেশটাকে আমরা কিভাবে আবার শান্তির দেশে পরিণত করতে পারি। এবং গতকাল আমাদের সেনাপ্রধান যে আহ্বান জানিয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ থেকে, সুসংহত থেকে এই জাতিকে যে কোনো ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে, না হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। চলুন না আমাদের সেনাবাহিনী প্রধানের সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হই ফ্যাসিস্টের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং আমরা পূরণ করতে চেষ্টা করি সেই সকল শহীদদের স্বপ্ন, যে স্বপ্নের মাধ্যমে একটি দেশ প্রতিষ্ঠিত হবে, শান্তির দেশ। সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।